আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি, রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আহ্বান করেছি, যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশে যে নির্বাচন আয়োজিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে। নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায়, সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে কোনো মানে থাকে না। এই কারণেই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করে সেই নির্বাচনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিরা আসবেন তারা জুলাই সনদকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়ে সেই বিষয়গুলোকে টেক্সট আকারে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণ করবে এবং সামনে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ যাতে ফিরে না আসে সেই পথ বাংলাদেশে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদী আমরা রাখতে চাই। জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার সময় থেকে এবং আমরা যখন এর পূর্বে জাতীয় নাগরিক কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন আমাদের নেতাকর্মীরা আমরা কাজ করেছি, সেই সময় থেকেই আমরা বাংলাদেশে যে একটি নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে সে কথা আমরা বারবার ব্যক্ত করেছি। আমরা জাতীয় নাগরিক কমিটির যে ৮ দফা কর্মসূচি সেখানেই গণপরিষদ নির্বাচনের দাবি আমরা রেখেছি। এই কারণে সারা দেশব্যাপী যখন আমরা জুলাই পদযাত্রা করেছি, সেই জুলাই পদযাত্রাতেও নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন সেগুলো ছিল আমাদের প্রধানতম লক্ষ্যের জায়গা। আমরা মৌলিক সংস্কারের যে রূপরেখার কথা বলেছি সেখানে রাষ্ট্র কাঠামোর কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসতে পরে রাষ্ট্রের 3টি যে অঙ্গ রয়েছে তার মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হবে, জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে, ক্ষমতা কাঠামোতে বিকেন্দ্রীকরণ করা সম্ভব হবে, সেই বিষয়গুলো আমরা সেখানে উত্থাপন করেছি। এবং কমিশনের তরফ থেকে যখন আমাদের কাছে প্রস্তাবনাগুলো পাঠানো হয়েছে তখন এই 2টা বিষয় এখানে ছিল, 1 প্রস্তাবনা, 2 এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে একটা আলোচনার জায়গা। তো আমরা প্রস্তাবনাগুলোর বিষয়গুলোকেই মৌলিক সংস্কারের যে রূপরেখা আছে সেই পুস্তিকার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং গণপরিষদ নির্বাচনের যে কথা সেটা আমরা বারংবার বলেছি, আমাদের বিভিন্ন ডকুমেন্টেও সেটা রয়েছে এবং সত্যিকার অর্থেই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই যে নতুন সংবিধানের ভিতরেই এই সংস্কার প্রস্তাবনাগুলোকে সংহত করে টেকসইভাবে এটাকে বাস্তবায়ন করা সম্ভবপর সে কথা আমরা বারবার বলেছি। অতএব কমিশন যখন তাদের সিদ্ধান্তগুলো জানিয়েছেন সেটাকে বাস্তবায়ন আসলে কিভাবে করা হবে সেই জায়গাটা তারা সুনির্দিষ্ট করেন নাই, আমরা সেটাকে সুনির্দিষ্ট করার দাবি এখনো আমরা উত্থাপন করছি। Innovation for smarter life. বাংলাদেশের অতীতের উদাহরণগুলোতে যদি দেখি, এবারের ঐক্যমত্য কমিশনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হাইকোর্টের শাখা বিভাগীয় শহরগুলোতেও স্থানান্তর করা হবে, সেখানেও হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে। এই একই পরিবর্তন বাংলাদেশে 8ম সংশোধনীর মধ্য দিয়ে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন 8ম সংশোধনী হাইকোর্টে চ্যালেঞ্জ হলো, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের আওতায় হাইকোর্টের শাখাগুলোকে ঢাকা শহরের বাইরে বিভাগীয় বা অন্য কোনো শহরে স্থাপন করাকে ইউনিটারি স্টেটের কনসেপ্টের সঙ্গে সাংঘর্ষিক বলে সেই সিদ্ধান্ত এবং সংবিধানের এই সংশোধনীকে কোর্ট কিন্তু অবৈধ ঘোষণা করেছে। এই শঙ্কার জায়গাগুলো এখনও রয়েছে। আমরা এতগুলো বিষয় নিয়ে আলাপ করেছি, তাতে সংবিধানের ভিতরগত কাঠামো, শাসনতান্ত্রিক কাঠামোতে আমূল পরিবর্তন হবে। সেই পরিবর্তনগুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন করে সংবিধান লিখতে হবে। নতুন সংবিধান, যে সংবিধানকে তার ভিত্তিমূল নিয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আর কোনো প্রশ্ন উত্থাপন করা সম্ভবপর হবে না। কিন্তু যদি এখানে যেভাবে অঙ্গীকারের কথা বলা হয়েছে 2 নম্বর পয়েন্টে, যে সংশোধনীগুলোর ব্যাপারে বলা হলো, যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে বলা হলো,
সেগুলো সংবিধানের উপরে প্রাধান্য পাবে। কিন্তু বাস্তবতা হলো যেটা মূল সংবিধান, শুধু মূল সংবিধানকেই কোর্টে কোশ্চেন করা যায় না। জুরিসপ্রুডেন্সের বিধানই তাই, মূল সংবিধান ব্যতি রেখে যত সংশোধনী নিয়ে আসা হোক, যত প্রস্তাবনা নিয়ে আসা হোক, সেগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যায়, সুপ্রিম কোর্টে সেটার ব্যাপারে ব্যাখ্যা চাওয়া যায় এবং সুপ্রিম কোর্ট সে ব্যাখ্যাগুলো দিতে পারে। তো এই সম্ভাবনার জায়গাটা এখনও রয়ে গেছে। তাতে করে যদিও অঙ্গীকার করা হয়, সেটা জুরিসপ্রুডেন্সের যে নীতি সেটার সঙ্গে সংগতিপূর্ণ হয় না। এ কারণেই জুলাই সনদের কার্যকারিতাকে যদি নিশ্চিত করতে হয়, এলএফও করতে হবে। এলএফও করার মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং জুলাই সনদে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেগুলোকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করে নতুন সংবিধানে সেগুলোকে যুক্ত করতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনে যে নীতিগত বিষয়গুলোতে একমত হয়েছি, সেই বিষয়গুলোর টেক্সট কিভাবে রেডি হবে সেই বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয় নাই। আমরা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যারা প্রতিনিধি আসবেন তারা সেই টেক্সটটা রেডি করবেন এবং আমরা দেখি যে যতগুলো জায়গায় আসলে পরিবর্তন করতে হবে তাতে বর্তমান সংবিধানের 60 থেকে 70 বা তারও বেশি অনুচ্ছেদ সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে। এই এত বৃহৎ পরিবর্তন সেটা আসলে সংবিধান পুনর্লিখন করারই সমান। যখন আমরা সংবিধানকে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত নতুন করে লিখতেই আমাদের হচ্ছে, সেখানে নতুন সংবিধানের প্রবর্তন করা, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা, সেখানে অনেকে কেন বাধা দেখেন সে বিষয়টা আমাদের কাছে এখনো পর্যন্ত ধোঁয়াশার জায়গা তৈরি করেছে। আমরা মনে করি যে বাংলাদেশে জুলাই সনদের অঙ্গীকারগুলো, জুলাই সনদের প্রস্তাবনাগুলো, সেগুলোকে যদি সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে হয়, সেই অঙ্গীকার যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে, জনগণের প্রতি যদি তাদের কমিটমেন্ট সঠিকভাবেই তারা করতে পারেন, তাহলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করাই একমাত্র সমাধান হিসেবে জাতির কাছে উপস্থাপিত হয়। আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, বাংলাদেশের সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং আপামর জনতার কাছে আহ্বান রাখি যে বাংলাদেশ যেন আর কখনোই ফ্যাসিবাদী সংবিধানে ফিরে যেতে না পারে, যাতে হাসিনার রেখে যাওয়া সংবিধান বাংলাদেশে আবার ফ্যাসিবাদের উপাদান নিয়ে ফ্যাসিবাদী শাসন কাঠামো বাংলাদেশে আর ফিরে না আসে। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই ৭২-এর মুজিববাদী সংবিধান, হাসিনার রেখে যাওয়া সংবিধানের পরিবর্তে নতুন একটি সংবিধানের দাবিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান রাখছি। বাংলাদেশের জনগণকে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের যে দাবি জনপরিষদ উত্থাপিত হয়েছে, সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকার এলএফও করার মধ্য দিয়ে নতুন কাঠামোর মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করেন। এই জুলাই সনদের ভিত্তিতে সেই নির্বাচন আয়োজিত হবে, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। ধন্যবাদ সকলকে। সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলেছেন। বাংলাদেশে নির্বাচন সব থেকে অবশ্যম্ভাবী ঘটনা। নির্বাচনের মধ্য দিয়ে এখানে ক্ষমতার হস্তান্তর করতে হবে এবং সেই নির্বাচন যেন ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে হয়, একটা স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু নির্বাচন যেন আয়োজিত হয়, সে ব্যাপারে আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি। নির্বাচন ফেব্রুয়ারিতে বা তার আগের যে কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনের ধরনটা কীরকম হবে সেটা আগে জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা কি বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানকে রেখেই, বহাল তবিয়তে রেখেই যে সামনের নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়েই আবার ফ্যাসিবাদ ফিরে আসার একটা সম্ভাবনার জায়গা রয়ে যাবে। এই কারণেই আমরা বলেছি যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। এই কারণে নতুন করে এলএফও করতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে যদি আমরা সংবিধানের বিষয়টাতে নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত।
আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আছেন তারা শুধুমাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন, এর মধ্য দিয়ে আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে পরের সংসদের কাছে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা হবে কি হবে না একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছেন, যেটা 24-এর আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণভাবে বিপরীতমুখী একটা অবস্থানে রয়েছে। আমরা এই কারণেই নতুন সংবিধানের দাবি করছি। সরকার যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে, সেটা ডিসেম্বরেও নির্বাচন আয়োজন করতে পারে যদি সেটা গণপরিষদ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া সম্ভব হয়।